তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে। 26-এ তৃণমূলের গল্প শেষ হয়ে যাবে বাংলার মাটিতে। স্টারকে নিয়ে এসছে শুধু মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য। বিজেপির ক্যান্ডিডেট ডাক্তার হয়েছে, দিদির ক্যান্ডিডেট ক্রিকেটার হয়েছে, আমাকে যায় আসে না। এখানে টিএমসি বিজেপি সবচেয়ে দলে আমি অবাক হবো না, এটুকু বলছি। মোদি হয়তো মুমকিন হয় এই স্লোগান বাজার আর খাচ্ছে না, লোকে দেখতে 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 হাঁপিয়ে গেছে, আর রাম মন্দির সে ফিকা হয়ে গেছে। নমস্কার, একটু পুরনো কথা থেকে শুরু করছি। 2004 সালে লোকসভা ভোট, প্রণব মুখোপাধ্যায় সেইবার প্রথমবার লোকসভায় জিতেছেন এবং রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যে চাচক্র হচ্ছে, সবাই প্রণববাবুকে অভিনন্দন জানাচ্ছেন। আর প্রণববাবু বলছেন যে থ্যাঙ্কস ফর দিস ম্যান, কার্টেসি দিস ম্যান। আর সোনিয়া গান্ধী হেসে বলছেন আমাদের রবিনহুড। তো তারপরেও রবিনহুড 3 বার ভোটে জিতেছেন, লোকসভা ভোটে জিতেছেন। এবার 6ষ্ঠবারের জন্য ফের বড়পুর থেকে লোকসভা ভোটের প্রার্থী অধীর চৌধুরী। অধীর দা ওয়ালে আপনাকে স্বাগত। হ্যাঁ দাদা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে বাংলায় অনেকেই মনে করেন যে অধীর চৌধুরী একজন নো ননসেন্স পলিটিশিয়ান, কোনো ভনিতা নেই, সোজা সাপটে কথা বলে। তো এই যে আপনি বলছেন যে ডবল হ্যাট্রিক হবে এবং মুর্শিদাবাদে 3-3 হবে, এই কনফিডেন্সটা আপনার মানে কোথা থেকে আসে? মানে আপনি কিভাবে এত কনফিডেন্ট? কনফিডেন্স এই কারণেই যে আমরা গ্রাউন্ড রিয়ালিটি দেখতে পাচ্ছি। যে কোনো সবার আপনি এটা যে চেহারাটা একবার দেখুন। মুর্শিদাবাদ জেলায় গত 1.5-2 মাস ধরে কংগ্রেস ভাবে যতগুলো নির্বাচনী সভা, প্রতিবাদ সভা, যাই হোক, সেখানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বলছে এই কথাটা। উল্টো দিকে তৃণমূল পার্টি দিদির মতন মানে কি বলছে পপুলার নেত্রী, মন আকর্ষণী, জন আকর্ষণী, যা যা বলা হয় আর কি, দিদিকে নিয়ে মনমোহিনী যা যা বলা হয়, তার সবাকে লোক আনতে হচ্ছে সেলফ হেল্প গ্রুপকে, ঠিক আছে, আশা কর্মীদেরকে, আর সঙ্গে পুলিশকে। মানে সিভিক পুলিশ ড্রেস খুলে সিভিল ড্রেসে দিদির দলের শ্রোতা হয়ে যাচ্ছে, এমন ট্রেনিং। মনে করুন একটা জায়গায় দিদি সভা করছে, 3টে ডিস্ট্রিক্টের সিভিক পুলিশ ড্রেস খুলে সেখানকার শ্রোতা হয়ে যাচ্ছে, তার সঙ্গে আসছে ওই আশা কর্মী আর এই যে সেলফ হেল্প গ্রুপ, তা করে দিদিকে সভা বড়াতে হচ্ছে। আর এখানটা কংগ্রেসের বামের আমাদের কিছু নেই, না বিরিয়ানির প্যাকেট দিতে পারবো, না বাসের ভাড়া দিতে পারবো, না নোট দিতে পারবো, কিছুই নেই আমাদের। কিন্তু স্পন্টেনিয়াস সেখানে পার্টিসিপেশন, এই স্পন্টেনিয়াস পার্টিসিপেশন এটা কিছু ইন্ডিকেট করে না, সে ইন্ডিকেট করে আমরা বলছি কথাটা। আচ্ছা, কিন্তু দাদা এই আমরা 21-এর ভোটে দেখেছি একটা শার্প পোলারাইজেশন, এবং আপনি, আমার মনে আছে যে আপনি গত 3 বছর ধরে লাগাতার বলছেন যে মোদি দিদি আঘাত হয়েছে। আপনার সর্বভারতীয় পার্টি যখন একটা ব্রড অ্যালায়েন্স করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তবতার দিকে তাকিয়ে আপনি বলছেন যে এটা আঘাত হয়েছে এবং একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। সেইটা আপনি ভাঙতে কতটা? এখন আমরা ট্রাইল্যাটারাল হচ্ছে এবার নির্বাচন, ত্রিকোণ, এবার ট্রাইল্যাটারাল নির্বাচন হচ্ছে। সেদিনকে মোহাম্মদ সেলিমকে আমি বলতে শুনেছি যে ত্রিকোণ, আপনিও মনে করেন যে এবার ত্রিকোণ হয়েছে। আমরা দেখেছি যে ঠিক লোকসভা ভোটের আগে রামনবমীর দিন একটা ইনসিডেন্ট ঘটে এবং আপনাকে হাসপাতালে রাশ করছেন আপনি, এবং আপনি ওখানে একজন বিজেপি নেতাকে ধাক্কা দেন। এই বিজেপি নেতাকে ধাক্কা দেওয়া, অনেকে বলছেন যে এখানে ব্যক্তিটা ইস্যু না, যে পোলারাইজেশনের যে চেষ্টাকে আপনি ধাক্কা দিয়েছেন, আপনি এটাকে কি করে ব্যাখ্যা করবেন? খুব স্বাভাবিক এটা। বিষয়টা যে আমি আমার জেলায় এই যে প্রথমে আপনি বললেন যে প্রণব মুখার্জিকে আমি নিয়ে এসেছি বললেন তো, ঠিক। এই মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এখানে মনে করুন 70% মুসলমান, 30% হিন্দু, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বেশি মুসলমান বাস করে জঙ্গিপুরে আর মুর্শিদাবাদে, ঠিক আছে। তো সেখানে প্রণবর মতন ব্রাহ্মণ সন্তানকে জোর করে ধরে নিয়েছে, আমরা এখানে জিতিয়েছি। তার মানেটা এটাই যে মুর্শিদাবাদ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতির একটা মডেল, একটা উদাহরণ, ঠিক আছে। সেই জেলায় যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখি তখন আমার গায়ে লাগে, ঠিক আছে। ভোট হচ্ছে, ভোট হোক। এই যে সাম্প্রদায়িক ঘটনার কথা বলছেন আপনারা, এটা তৈরি করলে একদম তৃণমূল আর বিজেপি মিলেমিশে, কি করে বুঝাবো? আমি কি করলাম, মালদা থেকে আসছি, শুনলাম সেখানটা একটা কমিউনাল টেনশন হয়েছে। আমার কাজ কি, আগে কমিউনাল টেনশনটাকে থামানো হলো। আমি ইলেকশন কমিশনের কথা বললাম সেন্ট্রাল ফোর্স পাঠাও। ওরা বললো সেন্ট্রাল ফোর্স একটা যাচ্ছে, একটা ব্যাটালিয়ান যাচ্ছে বহরমপুর থেকে, একটা আসবে মালদা থেকে, একটা কালকে সকাল আসবে ব্যারাকপুর থেকে। আর দেখুন এটা যেন স্প্রেড না করে, তাহলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। এটা মুর্শিদাবাদের যেন মনে থাকে।
ইলেকশন কমিশন সিধা স্টেটাকে ইন্টারফেয়ার করলো এবং স্টেবল হতে আরম্ভ করেছে। আমি আস্তে শুনলাম কিছু লোক সেখানটা আহত হয়েছে, তারা হিন্দু না মুসলমান আমি জানি না। আমি এলাকার একজন সাংসদ, মালদা থেকে ফিরতে যখন শুনলাম যে কিছু লোক আহত হয়ে ভর্তি হয়েছে, আমি মনে করলাম এটা আমার একটা নৈতিক দায়িত্ব যে কেমন অবস্থায় ভর্তি আছে হয় দেখবো, কিংবা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য বলবো, পারি না পারি চেষ্টা করবো। সিধা আমি বাড়ি না ঢুকে গেলাম হাসপাতালে। হাসপাতালে ইমার্জেন্সিতে ঢুকতে যাচ্ছি, পাশ থেকে কটা বিজেপির লোক বুঝে হিন্দু মার খাচ্ছে কেন অধীর চৌধুরী জবাব দাও। জি এখানে হিন্দু মার খেলো না মুসলমান আমি জানি, আমি তো রুগী দেখতে এসেছি, আহত মানুষকে দেখতে এসেছি, আহত মানুষকে দেখতে এসেছি। তাহলে এবার ধাক্কা মারো কি করবো, যে যেটা বুঝে দিয়ে আমি ঢুকলাম। এরকম বড় অদ্ভুত, এটা পরিকল্পিতভাবে এই দাঙ্গাটাকে থামানো হচ্ছে না। এক, দুই নম্বর এটাকে সবাই জিয়ে রাখতে চাইছে, তৃণমূলও জিয়ে রাখতে চাইছে, বিজেপিও জিয়ে রাখতে চাইছে। কোন নেতা কিন্তু সাম্প্রদায়িক যে দাঙ্গাটা হচ্ছে সেটা থামানোর জন্য কেউ পুলিশকে বলেনি, থামানোর জন্য কেউ কিন্তু কেউ দরবার করেনি বা কোনো অথরিটিকে বলেনি। এটা হলো কেন তা নিয়ে কারা দোষী কারা দোষী না, কারা দোষী কারা নির্দোষী তার মারামারি চলছে। তার মানেটা কি, উভয় পক্ষ চাইছে এখান থেকে কিছু পলিটিক্যাল ডিভিডেন্ড, পলিটিক্যাল লভ্যাংশ আদায় করতে। সেইটাই আমার কাছে খুব চিন্তার কারণ এবং তার আমি প্রতিবাদ করি। দাদা একটা লাইটার সেটা হচ্ছে যে আপনি তো ফুটবল দেখতে ভালোবাসেন আমি জানি, মানে যখন সেই সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের সময় ভুবুজেলা খুব পপুলার হয়েছিল, আপনি সেবার গিয়েছিলেন, আপনি রাশিয়া ওয়ার্ল্ড কাপে গেছেন দেখতে। তো আপনি ফুটবল এত ভালোবাসেন, আপনার বিরুদ্ধে একজন ক্রিকেটার প্রার্থী। দেখো আমার বিরুদ্ধে ক্রিকেটার হতে পারে, ডাক্তার হতে পারে, ট্রেডার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যার বয়স 25 হয়েছে তার ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানটা আমার কাছে স্ট্রাইক করছে, যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে যদি সম্মান দেওয়ারই প্রশ্ন হতো তাহলে রাজ্যসভার মেম্বার করতে হতো দিদি অনেক আগে। মার্কিট, ঠিক আছে, দিদি অনেকে করেছে, চোর চোরটা কোনো স্ক্যাম স্টার করেছে দিদি, ঠিক আছে, কিন্তু স্পোর্টসম্যান হিসাবে দিতে পারতো যদি অতই ভালোবাসত। এক, দু নম্বর যাদেরকে নিয়ে এসছি তারা গুজরাটের লোক, তারা কিন্তু কেউ গোজরা খন্ডে একবার মুখ দিয়ে বার হলো না, বিলকিস মানে তাদের মুখ দিয়ে বার হলো না। এবং তাদেরকে সামনে রেখে প্রচারটা করছে তৃণমূল, এতদিন দাদাকে ভোট দিচ্ছে আর ভাইকে ভোট দাও। তার মানে তৃণমূল নিয়ে এসছে কমিউনাল পোলারাইজেশনের জন্য একটা ভালো ফিগারকে নিয়ে এসছে, মানে ভালো ফিগার এসেন্সে বলছি যে একটা মানে খেলার জগতের লোক মানে স্টারকে নিয়ে এসছে শুধু মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ইউসুফ পাঠানের প্রতি সহানুভূতিশীল না, যে হি কুড হ্যাভ গট বেটার। না না, এসব এটা বেকার কথা, তোমার তৈরি করা কথা, আমি সেটা বলিনি কথা। আমার সঙ্গে কোনো ব্যক্তির লড়াই নয়, আমার সঙ্গে রাজনৈতিক দলের লড়াই। সেই রাজনৈতিক দলের লড়াই তৃণমূল, তার সঙ্গে আমার লড়াই। সেই রাজনৈতিক পার্টির বিজেপি, তার বিরুদ্ধে আমার লড়াই। বিজেপির ক্যান্ডিডেট ডাক্তার হয়েছে, দিদির ক্যান্ডিডেট ক্রিকেটার হয়েছে, আমাকে যায় আসে না। ট্রেডার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে সেই দুই দলের বিরুদ্ধে লড়াই। কিন্তু যখন তারা কাউকে প্রার্থী করছে, সেই প্রার্থীকে যখন দেখছি পরিচয় করানো হচ্ছে যে ভাইকে জেতাতে হবে দাদাকে নয়, অর্থাৎ অধীর চৌধুরীর দাদা, তাকে হারাতে হবে, ভাইকে জেতাতে হবে। দাদা কথাটা এখানে হিন্দু টার্ম, ভাই কথাটা মুসলিম টার্ম, এইটাকে ব্যবহার করেছে, তখন কিন্তু সেটা আমার কাছে চিন্তার বিষয়। কারণ এটার মধ্যে দিয়ে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। তাই যাদেরকে নিয়ে এসছে তাদেরকে সামনে রেখে বলির বখরা বানিয়ে তাদেরকে দিয়ে বিভাজনের রাজনীতিটা করছে। বাংলার দিদি সে চালাক তো, না তাদেরকে তো আগে রাজ্যসভার মেম্বার করতে পারতো যদি ভালোই বাসা থাকতে হতো। জগৎ বিখ্যাত খেলোয়াড় আগেও ছিল, তাদেরকে দিদির তরফ থেকে কোটা দিয়ে রাজ্যসভা মেম্বার করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। দাদা আপনি ডাক্তারবাবু কথা তুললেন, ডাক্তারবাবু বলছেন যে একটা সময় নাকি আপনার পেটের ব্যথার জন্য একেবারে ওষুধ। হ্যাঁ, এখন আমি দখল বলবো। তো কথা হচ্ছে যে এই পেটে ব্যথার জন্য যে ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু, তিনি কি এখন মানে বিজেপির প্রার্থী আপনার মাথা ব্যথার কারণ হয়েছে? না, কোনো মাথা ব্যথার কারণ নেই, যে কেউ প্রার্থী হতে পারে। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। ওই জন্য ডাক্তারবাবু যখন তার তো পেশার রুগী থাকে, আমি তো রুগী হয়ে যখন ফোন করি বা যাবো তখন তো দেখতে হবে, তো নিয়ম, এটার মধ্যে কোনো তো অন্য কিছু নাই, এটা তো দায়িত্বের মধ্যে পড়ে। আমি পেশেন্ট, আমি সব ডাক্তার কাছে যেতে পারি। সে ডাক্তার আমার বিরোধী পার্টির হতে পারে, আমার পার্টিরও হতে পারে, আমার শত্রু হতে পারে। আমি ডাক্তার কাছে গেছি, আমি কোনো ব্যক্তির কাছে যাইনি, কোনো পার্টির কাছে যাইনি। দাদা আপনি ক্যাম্পেইনে গিয়ে বলছেন যে নরেন্দ্র মোদীর 400 পারের গল্প আর নেই। না, আপনার কি দেখে মনে হচ্ছে যে এই 400 পারের গল্প আর নেই?
তাহলে কি মোদির গ্যারান্টি লোকে নিচ্ছে না? মোদি গ্যারান্টি লোকে নিচ্ছে না, কারণ মোদি গতবার জিতেছিল একটা হাই ভোল্টেজ মাস্কুলার ন্যাশনালিজমকে সামনে রেখে, হাই ভোল্টেজ আল্ট্রা ন্যাশনালিজমকে সামনে রেখে, যেখানে মোদিজি পারে ঘর পে ঘুষকে মারছে, বালাকোটে মিসাইল ঢুকছে, স্পাইস মিসাইল ঢুকছে, তো ঢুকেছে দিন রাত একটাই মিসাইল ঢুকছে, কি মূল্য না বলে কেউ দেখলো না, লোকে জানালি বাপরে বাপ মোদি পাকিস্তানের মধ্যে গিয়ে মেরে আসছে, অতএব একে ভোট দেয়। এই যে ম্যাচো ম্যান একটা যে তার একটা ক্যারেক্টার তৈরি করেছিল যে মোদি মানে সব পারে, মোদি হয়তো মুমকিন হয়, এই স্লোগান বাজার আর খাচ্ছে না, লোকে দেখতে 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 চায় হাঁপিয়ে গেছে। কারণ পাকিস্তানকে ভারতবর্ষের বিএসএফ মেরে লাট করে দিতে পারে, তাকে আর পাকিস্তানকে দিয়ে খাচ্ছে না। চীনকে বলতে, কারণ চীনকে মোদি বলছে না, চীনকে তো বলে দিচ্ছে না কই ঘুষায় না কই ঘুষা হুয়া হয়, মোদি চীনকে নিয়ে কিছু বলতে পারছে না। চীন আমাদের লাদাখের 2000 স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। তা মোদির যে ম্যাচো ম্যানের যে মাস্কুলার যে ন্যাশনালিজম, মোদি একটা বীর পুরুষ, সেই গল্পটা খাচ্ছে না। আর রাম মন্দির সে ফিকা হয়ে গেছে এখন, ফলে মোদির 400 পারে তো গল্প করছেই না, নতুন নতুন ইস্যু তৈরি করে, নন ইস্যুকে ইস্যু করে মোদি লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন মানুষ আউট অফ ডেসপারেশন নন ইস্যুকে ইস্যু করে, তখন বুঝতে হবে সে ভয় পেয়েছে। তো মানে এই যে পশ্চিমবঙ্গে এসে উনি বলছেন যে এখানে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে, বা উনি বলছেন যে পাকিস্তান চাইছে শাহজাদা জিতুক, মানে এইটাকে আপনি মনে করছেন কমিউনাল পোলারাইজেশন? এটাই তো করে মোদি, এইটাই করে এসছে। এবং এই মোদির পক্ষে দুবারের প্রধানমন্ত্রী হওয়ার পর একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যদি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এর থেকে দুর্ভাগ্যের এবং এর থেকে অভিশাপের কিছু হতে পারে না। আমি চাইবো মোদি আপনি স্টেটসম্যান হন, পলিটিশিয়ান তো ছিলেন আপনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেন। আপনার ইলেকশন আসবে যাবে, আপনি হারবেন, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, তারা কিন্তু আপনাকে মনে রাখবে যে আপনি হচ্ছেন ভারতবর্ষে রাজনৈতিক ধর্মের নামে রাজনৈতিক বিভাজনের আপনি হচ্ছেন সব থেকে বড় প্রবক্তা। হিস্ট্রি উইল নট বি কাইন্ডার আপন ইউ। দাদা, আমি আপনাকে মানে খুব পার্লামেন্টে খুব কাছ থেকে দেখেছি, এবং আপনার যে দীর্ঘ যাত্রা সংসদে এই আমি আপনাকে দেখেছি যে পার্লামেন্টে বিভিন্ন ডিবেটের আগে পড়াশুনো করা। আপনার বিরোধীরাও বলেন যে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে অধীর চৌধুরী কামস অল প্রিপেয়ার্ড, পিএসসির মিটিংয়ে অধীর চৌধুরী পড়াশুনো করে আসেন। আমি নিজে দেখেছি আপনি যখন ইউএনজিএতে প্যালেস্তাইনের কজ নিয়ে বলতে যাচ্ছেন, তখন আপনি 7 দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনি আপনি কূটনীতিকদের সাথে কথা বলছেন, আপনার স্পিচ প্রিপারেশন করছেন। আপনার যে অধ্যাবসা, এই অধ্যাবসা কি বহরমপুর জানে? আমি চেষ্টা করি কোথাও যেতে গেলে যদি হাতে কাছে কিছু পাই পড়াশোনার চেষ্টা করি, সময় পাই না, চেষ্টা করি যখন যখন হয়। আমার কোনো রেগুলার কোনো পড়াশোনা নাই, যখন যখন প্রয়োজন একটু দেখার থেকে চেষ্টা করি, যদি কোনো সাবজেক্ট থাকে না জানি বোঝার চেষ্টা করি, ব্যাস। আর দাদা, এই প্রণববাবু প্রিয়রঞ্জন দাস মুন্সিদের পর পশ্চিমবঙ্গ রাজনীতি থেকে যে কংগ্রেসের যে দিল্লিতে একটা শূন্যতা এখনো তৈরি হয়নি, এবং আমরা দেখেছি যে আপনার সাথে আপনি পিএসসি চেয়ারম্যান হয়েছেন, আপনি লোকসভায় কংগ্রেসের নেতা, এবং আপনি কার্যত বিরোধী দলনেতা। তো এইটা দিল্লির সবাই জানে, বোঝে যে গান্ধী পরিবারের একটা ইমপেকেবল ট্রাস্ট না থাকলে এটা হয় না। তো এই আপনার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সাথে আপনার এই কেমিস্ট্রি, মানে এইটা কেন? মানে এটা কিছুই না, আমি পার্লামেন্টে 25 বছর ধরে আছি, তারা দেখেছে, বুঝেছে, তারা মনে করেছে, বাকি আমি কিছু জানি না। তাদেরকে আমি শ্রদ্ধা করি, খুবই শ্রদ্ধা করি তাদেরকে, সেইটুকু। আমি বাকি কিছু জানি না, আমি তাদের ভেতরের ইন্টিগ্রিটি বা অন্য কিছু আমি জানি না। আমি তাদের ওই কমিটির মধ্যে আমি পার্টিটা করি, আমি পার্টিটা ফুড সোলজার, এটুকু বলতে পারবো। কংগ্রেস পার্টির ফুড সোলজার আমি না কোনো ফ্যাকশনাল পলিটিক্স করি, না কোনো নিজে করি, না কোথাও যোগ দিই। আমি নিজে কোনো ফ্যাকশনাল পলিটিক্স করি না, আর আমি কোনো ফ্যাকশনাল পলিটিক্সে যোগও দিই না। আমি কংগ্রেস ফ্যাকশনে বিলং করি, বেশ। আর এবার বহরমপুর এবং পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আবার ফিরে আসি, সেটা আপনি 2016 সালে যখন পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট হয়, আপনিই পৌরোহিত্য করেছিলেন, আর এবার আবার জোট হয়েছে, এবং মুর্শিদাবাদে তো আমরা জোটটা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করছেন যে 2016 থেকে এখন জোটটা অনেক বেশি সম্পৃক্ত? আপনি কি মনে করছেন যে এই যে ভোট ট্রান্সপারেবিলিটি এবার হচ্ছে? কারণ সেই সময়টা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল, মানসিক একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা কেটে গেছে, কারণ সবাই বুঝতে পারছে দরকার আছে এটা। ফাইনাল কোয়েশ্চেন, তাহলে এই যে জোট নিয়ে এবার আপনি পশ্চিমবঙ্গে মানে কি এক্সপেক্ট করছেন যে কংগ্রেস সিপিএম এর জোটটা ভালো হবে? ভালো হলে তৃণমূলটা ভাঙবে, তৃণমূল ভেঙে খান হয়ে যাবে। 26-এ তৃণমূলের গল্প শেষ হয়ে যাবে বাংলার মাটিতে। 26-এ বিজেপি, বাকি
ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা থাকবো। তৃণমূল বললে কিছু থাকবে না 26-এ, মিলিয়ে নিয়ে আমার কথা। এমনও আমি অবাক হব না যদি নীতিশ কুমার বিজেপি যেমন সমঝোতা হয়েছে, দিদির সঙ্গে বিজেপি না সমঝোতা হয়ে যায়। মানে আপনি বলতে চাইছেন যে 2024 একটা ফ্র্যাকচার ম্যান্ডেট হতে যাচ্ছে? না, ফ্র্যাকচার হওয়ার আগে এরপরে তো দিদির দল ভাঙা শুরু হবে। তখন এমন না হয় যে খোকাবাবু তার প্রয়োজনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিল, দিদি না চাইলে খোকাবাবু মিলিয়ে নিতে পারে। নীতিশ কুমার যেমন ভেবেছিল যে নীতিশের সঙ্গে বিজেপি সমঝোতা হবে, এখানে টিএমসি বিজেপি সমঝোতা হলে আমি অবাক হব না, এটুকু বলছি। কারণ রেজাল্টের পর তৃণমূল দল চুরমার হয়ে যাবে, মিলিয়ে নিন আমার কথা। মানে আপনি বলছেন যে তৃণমূল এবার লোকসভা ভোটের সংখ্যা কমবে, আসন সংখ্যা তো কমবে, কংগ্রেস এবং বামের এই যে ইমার্জ করবে না, তাতে তৃণমূলের প্রতি যারা ডিসগ্রান্টেড হয়েছে, যারা অসন্তোষ, সব তখন এখানে জয়েন করবে আস্তে আস্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই এবং তার উত্থান যেমন নজর কাড়া, তেমন সীমিত পরিসরে অধীর চৌধুরীরও কম নয়। মুর্শিদাবাদে একসময় বামেদের সঙ্গে চোখে চোখ রেখে তিনি রাজনীতি করেছেন এবং নিজে শুধু যেটা নয়, মুর্শিদাবাদে 3টি আসনেই কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন অধীর চৌধুরী। কিন্তু এবার বলা হচ্ছে যে বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী সিরিয়াস চ্যালেঞ্জের মুখে। তার কারণ বহরমপুরের লড়াই এবার 3 কোণা, মানে ট্রায়াঙ্গুলার ফাইট। বিজেপির একটা ভোট তৈরি হয়েছে এই লোকসভা কেন্দ্রে। 21-এর নির্বাচনে আমরা দেখেছি যে বহরমপুর অ্যাসেম্বলি সিট জিতেছে বিজেপি। সুতরাং এবার একটা চ্যালেঞ্জের মুখে অধীর চৌধুরী, সেটা বলা হচ্ছে। কিন্তু অধীর চৌধুরীকে আমরা দেখলাম অ্যাজ ইউজুয়াল ভেরি কনফিডেন্ট। তিনি বলছেন তিনি নিজে জিতবেন এবং মুর্শিদাবাদের 3টি আসনেই বাম কংগ্রেস প্রার্থীরা জিতবেন বলে তিনি আশাবাদী। আমার তার এই কনফিডেন্সের রিফ্লেকশন ভোট বাক্সে যথার্থভাবে হয় কিনা সেটা আমরা বুঝতে পারবো 4 জুন। ততক্ষণ আমাদের অপেক্ষায় থাকতে হবে। নমস্কার।